এরা বাংলার পাপ এদেরকে কোথাও যেন এদের কবর থেকে এদের পাপকে বার করে আনা দরকার দিতে হবে। কিন্তু আমি বলতে বাধ্য যে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখার্জির মতো মানুষদেরকে কত রিডিকুল করেছে। এই কবির সুমনের মতো লোকজন আমার এখনো মনে আছে ব্যাঙ্গালোরে ছিলাম আমি তখন। ২ সপ্তাহ আগে কনভার্ট হয়েছিল। ২ সপ্তাহ পরে এসে জলকে বলছে জল না পানি। বলছে আমার একটু পানি দাও। তো এদের মানে ইল্লিগাল টপ টু বটম এবং সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তুমি যদি এখানে ভেতর দিকে ঢোকো সব দেখবে অবৈধ। সমস্ত কিছু এখানে ইল্লিগাল। লিগাল খুঁজতে তোমার জান বেরিয়ে যাবে। একদম। আপনি একজন প্রবাসী বাঙালি। হুম, হুম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আপনাকে হ্যাঁ, দেখা গেছে শুভেন্দু অধিকারীর সাথে বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে আপনি ছিলেন। হ্যাঁ, তারপর যে এই যে জয়, মানে হুম, 208টা হুম, সিট নিয়ে বিজেপি রাজ্য সরকার হুম, গঠন করলো, হুম। কি অনুভূতি? দেখো ১ম কথা তো হলো তুমি শুভেন্দুদার কথা বললে, শুভেন্দুদার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়। তো শুভেন্দুদার মানে এবারের আমাদের বাংলার যে নির্বাচনটা ছিল, এটা নরমাল নির্বাচন তো ছিল না। এটা নরমাল পলিটিক্যাল ইলেকশন ছিল না। যদি তোমাদের মনে থাকে কয়েক সপ্তাহ আগে আমাদের সংগঠন মন্ত্রী বি.এল. সন্তোষজি একটা ইন্টারভিউতে পাঞ্চজন্যা, সেখানে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "বাংলা আপনার প্রায়োরিটি লিস্টে আছে কিনা?" তো তার উত্তরে উনি বলেছিলেন, "বাংলা আমার ১৯ বা ২০ নম্বরে নেই, বাংলা আমার ১ নম্বরে আছে।" তো কারণ বাংলাকে বাঁচানো শুধু বাংলার জন্য নয়, ভারতকে বাঁচানোর জন্য। এবং সেই নির্বাচনের কাণ্ডারি ছিলেন শুভেন্দুদা। তো আমরা সবাই জানতাম, যেহেতু আমরা বহু বছর ধরে ইকোসিস্টেমের সঙ্গে জুড়ে আছি, শুভেন্দুদার সঙ্গেও অনেক পুরনো পরিচয়, সঙ্ঘেরও আমরা স্বয়ংসেবক এবং বিদেশে থাকি, যেখানেই থাকি। এবং সেই জন্য আমাদের ঝাঁপিয়ে পড়া এবং আমরা সবাই যেভাবে সম্ভব, যে যা করা সম্ভব, সে নির্বাচন প্রচার হোক, পৃথিবীর বিভিন্ন জায়গায় কেন এই পরিবর্তন দরকার সেই খবর পৌঁছে দেওয়া, প্রবাসীদের মাধ্যমে তাদের যে আত্মীয়স্বজনরা এখানে আছে তাদেরকে অনুপ্রাণিত করা ভোটের জন্য বিজেপিকে আনার ব্যাপারে। এবং সেই সব মিলিয়ে এটা আমাদের কাছে একটা লড়াই ছিল নিজের জাতি, ধর্ম, ভূমিকে বাঁচানোর। তো সেই জন্যই এত দূর থেকে আসা ছিল এবং আমি বহুদিন ধরেই রাজ্যের সঙ্গে, এই মাটির সঙ্গে রাখো, তুমি যেখানেই থাকো না কেন পৃথিবীর, তুমি তোমার কেরিয়ার ওয়াইজ যাই করো না কেন, যতই তুমি সাকসেসফুল হও, যাই হোক, তোমার নিজের ভূমি, আমরা আল্টিমেটলি হলাম হিন্দু বাঙালি এবং আমাদের জমি হলো পশ্চিমবঙ্গ। তো সেইটা যদি না বাঁচে, সেটা যদি সুরক্ষিত না থাকে এবং বাংলার যদি উন্নতি না হয়, তাহলে তুমি একটা ফেইলড রেসের পার্ট। তো তুমি চাও না সেটা হতে। তুমি যদি নিজের কেরিয়ারের দিক থেকে এবং বাকি দিক থেকে তুমি যদি ঠিকঠাক করো, ভগবানের আশীর্বাদে তুমি চাও যে তুমি তোমার জাতির ক্ষেত্রেও তুমি সেই জাতিটাকেও বাঁচানোর জন্য লড়বে। এবং সেইটাই ব্যাপার এবং যেটা হলো সেটাই দেখালো যে বাংলার মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে হিন্দু বাঙালি সমাজ, দ্যা মানে সবাই, আমাদের হিন্দু বাঙালিদের উপরে অনেক অত্যাচার গেছে। একসময় অপারেশন সার্চলাইট, নোয়াখালীর অত্যাচার, গ্রেট ক্যালকাটা কিলিং, ইয়াহিয়া খান, এইসব। বাঙালি হিন্দু যে এই ধরনের ইউনিটি হয়তো শেষ সময় দেখা গিয়েছিল যখন আমরা ব্রিটিশকে তাড়িয়েছিলাম। আর আবার দেখা গেল যখন আমরা মমতা ব্যানার্জিকে তাড়ালাম। আর শুভেন্দুদা ছিল তার কাণ্ডারি। আজকে উনি আমাদের মুখ্যমন্ত্রী। ২ সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি উনি কি করছেন। মানুষজন যারা বিজেপির সমর্থকও নয় বা হয়তো একসময় ভেবেছিল শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক, তারাও আজকে বিগেস্ট চিয়ার লিডার। আমরা তো গ্যালারির সাইডে বসে আছি। আমরা তো সবসময় জানতামই। আমরা মুচকি হাসছি এবং খুব গর্বিত ফিল করছি। আপনি বাইরে ছিলেন, সেখানে আপনার মতো অনেক বাঙালি রয়েছে হুম, যারা হুম, পশ্চিমবঙ্গের হুম, বাসিন্দা। হুম। তাদের কি অনুভূতি? কথা হচ্ছে তাদের সঙ্গে? দেখো আমাদের এই জয়, দেখো আমি তো ছিলাম পশ্চিমবঙ্গেই, পার্টি অফিসেও গেছিলাম। এখানে তখন ভোটের যেদিন রেজাল্ট বেরোলো, তার মানে আমরা আনন্দটা তো নিজেরা তাড়িয়ে অনুভব করেছি, এনজয় করেছি সবার সাথে। কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না, সারা পৃথিবীতে, আমি অরিজিনালি থাকি সিলিকন ভ্যালিতে, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি, ওয়ার্ল্ডের টেকনোলজির হেডকোয়ার্টার। Google, Facebook, YouTube যাই বলো না কেন, রাইট? তো ভ্যালিতে লোকজনের কি আনন্দ! শুধু সিলিকন ভ্যালি না, নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, আমেরিকার বিভিন্ন শহর, ইউকেতে লন্ডন, সুইডেন থেকে এসছে ভিডিওস। কি আনন্দ সবাই করছে। আমরা একটা ক্যাম্পেইন রান করি এনআরআইস ফর বেঙ্গল বহু বছর ধরে। শুভেন্দুদা খুব ভালোভাবে অবগত তার সাথেও এবং শুধু শুভেন্দু নয়, শ্রমিকদা, বিজেপির সবাই। তো আমরা যেটা করেছিলাম সেটা বহু বছর ধরে আমরা একটা ইকোসিস্টেম বিল্ড করেছিলাম ন্যাশনালিস্ট বাঙালিদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা। এবং সেখানে তুমি সিডনি বলো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বলো, সিঙ্গাপুর বলো, তোমার আফ্রিকার ইভেন উগান্ডায় চলে যাও, নাইজেরিয়ায় চলে যাও, মিডল ইস্টে আরব, দুবাই, সৌদি আরব, তোমার সিঙ্গাপুর, এখানে ইউএস হয়ে গেল।
আনবিলিভেবল লোকের আনন্দ। মনে হচ্ছে যেন বাঙালিদের ২য় দুর্গাপুজো। দেশ-বিদেশ মিলিয়ে প্রবাসী বাঙালিরা এবং শুধু বাঙালিরাও নয়, বিদেশেও আমাদের আমাদের আমি মাঝখানে আবার ইউএসএ তে ফিরেও গেছিলাম, আবার এলাম। ওখানে আমাদের বিরাট বড় কার র‍্যালি বেরিয়েছিল। জানি না তোমরা দেখেছিলে কিনা? প্রায় ১০০ গাড়ি মিলিয়ে আমরা বেরিয়েছিলাম। আমরা ওখানে জি আজকে থেকে এখান থেকে ১০,০০০ মাইল দূরেও কথা উঠেছে, কি বলে, কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। সেই স্লোগানও ওখানে উঠেছে। তো লোকজনের যে কি আনন্দ তোমায় কি বলব। কারণ এবারের নির্বাচনটা ছিল স্বাধীনতা আন্দোলন আমাদের কাছে। এবং বাংলাকে রাহুমুক্ত করা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এই পাপের হাত থেকে বাঁচানো। তো সেটা যখন হলো, তার আনন্দের বা আবেগের যে বহিঃপ্রকাশ, সেটাও দেখা গেছে সারা পৃথিবীতে। এখন ১ মাস হয়নি বিজেপি সরকার গঠন করেছে। হুম, তার মধ্যে মুখ্যমন্ত্রী যে হুম, পদক্ষেপগুলো হুম, নিয়েছেন, বিশেষত আরজিকর হুম, কাণ্ডের ক্ষেত্রে হুম, দেখা গেল হুম, যে সাসপেন্ড হুম, করা হুম, হয়েছে, হুম, গ্রেফতার হুম। করা হয়েছে। এই ধরনের কাজ কোনো মুখ্যমন্ত্রীর থেকে এর আগে দেখেছেন? দেখো, এখানে একটা খুব ইম্পোর্টেন্ট কথা। এরা যেটা করেছিল এটা, আর ১ম কথা আমি বলি, আমি যেহেতু বিদেশে থাকি সেটা খুব ইম্পোর্টেন্ট বলাটা। আরজি করের ঘটনাটা সারা পৃথিবীকে নড়িয়ে দিয়েছিল। বাঙালি, অবাঙালি, বিদেশি যেই বলো না কেন। আমি আমার এত বছরের আমার এক্সপেরিয়েন্স এ আমি কোনোদিনও প্রবাসী বাঙালি সমাজকে বা প্রবাসী ভারতীয় সমাজকে, বাঙালিকেই বলব মেইনলি, কারণ ভারতীয় বাকিদের ক্ষেত্রে অনেক বিভিন্ন ইস্যু থাকতে পারে। প্রবাসী বাঙালি সমাজকে বাংলার কোনো ইস্যুতে এইভাবে বেরিয়ে আসতে দেখিনি। ওই যে ঘটনাটা, ওটা মানে সবাইকে এক করে দিয়েছিল। কিন্তু যেটা হয়েছিল সেটা হলো, এই পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা এবং বাকিরা সব মিলে, ওখানকার সন্দীপ ঘোষ, এই পুরো মৌরুসি পাট্টাটা, পুরো কেসটাকে ১ম এ প্রমাণ লোপাট থেকে শুরু করে, যে পুরো কনফিউশন ক্রিয়েট করা, এই সেই, এবং তার সঙ্গে, সঙ্গে বলতে বাধ্য যে রাত দখল আর দিন দখল অনেক কিছু হয়েছিল। কিন্তু এটা একটা ভাবের ঘরে চুরি হয়ে উঠেছিল। এটা বুঝতে মানে বিজেপিকে দূরে রাখবো। এটা একটা কেমন যেন একটা, আমরা পরেও দেখেছিলাম। তারপরে আমাদের রত্নাদি যখন দাঁড়ালেন, তখন যখন তোমার শতরূপ থেকে শুরু করে কলতানের মতো লোকজন বলা শুরু করল, কাকিমা আমাদের ধোঁকা দিল। তার মানে ওরা সবাই একটা বোঝাই যাচ্ছিল, একটা এজেন্ডা নিয়ে চলছিল। লাশের ওপর রাজনীতি চলছিল। কিন্তু পুরো ঘটনাটাতে যেটা সবথেকে দুঃখের ছিল সেটা হলো, সিবিআই তো সিবিআই এর মতো কাজ করছিলই। স্টেটের যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ গুলো নেওয়া উচিত ছিল সেগুলো 0 ছিল। এবং তাতে উল্টো করে যাতে কেসটা হারে এবং কেসটা যেন জমাট না বাঁধে, তার কাজ হয়েছিল। শুভেন্দুদা এসেই যেগুলো করলেন, সেখানে আমরা বিনীত গোয়েল থেকে শুরু করে আর বাকি ২ জন আইপিএস অফিসারকে সরানো, একেকটা করে নতুন করে ফাইল ওপেন করা, কি ঘটনা ঘটেছিল? কেন সেই সময় কে গিয়ে মানে ওই তোমার রত্নাদিকে বলা হয়েছিল যে টাকা দিয়ে কেসটাকে বন্ধ করার কথা। শরীর মানে ওই অভয়ের মৃতদেহ, নিথর দেহ পড়েছিল, সেখান দিয়ে গিয়ে উনাকে অফার করা হয়েছিল। কিভাবে একটা প্রেস কনফারেন্স করে একজনকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, একজনকে বলা হয়েছিল ফরেনসিক এক্সপার্ট। এই যে পুরো ঘটনাগুলো, শুভেন্দুদাকে মানুষের যে কত আশীর্বাদ আমাদের সিএম এর প্রতি ঝরে পড়েছে সারা পৃথিবীতে। যে উনি এসে দেখিয়ে দিলেন যে যদি সদিচ্ছা থাকে, তাহলে তুমি কিভাবে ইউ ক্যান টেক থিংস হেডস অন, ইংরেজিতে একটা কথা আছে, টু মেক ইট হ্যাপেন। এখানে পুরো বোঝা যাচ্ছে যে এই নতুন বাংলায় নতুন সরকার একদম কমপ্লিটলি কমিটেড, যে আমরা ওই কেসকে আমাদের স্টেটের পক্ষ থেকে যা, যা সম্ভব করা হবে, যে পাপ এবং যে ঘটনা ঘটেছে তার উন্মোচন হবে। সেই তার পেছনে যে পাপ লুকিয়ে আছে। শুভেন্দুদা এটাও বলেছিলেন যে সিবিআই এর মতো কাজ করবে। কিন্তু স্টেটের যেটা করা সেটা, এবং সেটাই দেখা গেল কি তাড়াতাড়ি ব্যাপারটা এক্সেলারেট করলো। আমি সিউর খুব শীঘ্রই আমরা তার একটা সমাধান জানতে পারবো। আমরা জানতে পারবো কি হয়েছে। ওই মহিলা রত্নাদি, এবং তার হাসব্যান্ড তার মেয়েকে হারিয়েছে। তারা আজকে যাই হোক, এবং তারপরে উনি দেখো পুরো অরাজনৈতিক এক ব্যক্তিত্ব। সেখান থেকে উনি জাস্ট নিজের মেয়েকে মানে মানে যাতে জাস্টিস পায়, সেই জন্য উনি নেমে রাজনীতি করতে এসে সেই নিয়ে উনাকে কত কথা শুনতে হয়েছে। কিন্তু আমি পার্টির কাছেও আমি কৃতজ্ঞ যে পার্টি উনাকে একটা জায়গা দিয়েছে। উনার মেয়ের যেটা উনার লড়াই, তো উনার একার লড়াই না, সারা বাংলার লড়াই। এবং সেই লড়াইয়ে মুখ্যমন্ত্রী, আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী এসেছিলেন উনার মাথায় হাত দিয়ে, এবং এই পুরো ঘটনাগুলো কোনো লোকের নজর এড়ায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি ওয়াক দ্য টক যে কথাটা বলা হয়, শুভেন্দুদা সেটাই করছেন। ইতিমধ্যে আমরা যে এলাকায় বসে আছি পিকনিক গার্ডেন, হুম, আশেপাশে একটু ঘুরে দেখালে দেখা যায় তিলজলা, একদিকে তপসিয়া, হুম, কসবা। হুম, বিগত কয়েকদিন ধরে এই হুম, এলাকাগুলোতে হুম, বুলডোজার দিয়ে অবৈধ হুম, নির্মাণ হুম, ভেঙে ফেলার কাজ হুম, চলছে। হুম, জাভেদ খানের হুম, এলাকা, হুম,
15 বছরের শাসনকালে চোখে হুম। পড়লো না এই অবৈধ নির্মাণগুলো তাদের? একদম, একদম। আমি এখানে মানে তোমাদের বলতে পারি এখানে যে ঘটনা ঘটেছে, জাভেদ খান, তার ছেলে ফায়াজ খান, এখানে যে আমি একজনকে চিনি, আমি সেই কয়েকদিনের মধ্যেই ফেসবুকে এই ভিডিওটা নিয়ে আসবো, তোমাদের সঙ্গেও কথা বলবো। তাদের প্রায় ২৫ বিঘা জমি, তাদের পুরনো বাঙালি হিন্দু ছেলে, তাদের জমি হড়প করে রেখেছে। নিজের ওখানে অবৈধ জিনিস বানানো, অবৈধ বিল্ডিং বানানো চালু। ছেলেটির বাবা লড়তে, লড়তে মারা গেলেন। এখন ভাই আর এই ছেলেটি লড়ছে। একটা মানে এখানে এরকম যে তুমি যদি এখানে ভেতর দিকে ঢোকো সব দেখবে অবৈধ। সমস্ত কিছু এখানে ইল্লিগাল। লিগাল খুঁজতে তোমার জান বেরিয়ে যাবে। তোমার মানে বলে না তোমার তো এই হলো ঘটনা। কিন্তু সবার নজরে সবকিছু ছিল। কিন্তু কিচ্ছু করা হয়নি। এটাই যে বললাম যে দুধেল গাই মডেল আর তোমার যে তোষণের রাজনীতি, কে হাত দেবে? কি অবস্থা এখানকার যারা মানুষজন আছে, এখানে যারা হিন্দুরা থাকে তাদের যে কি ভয়াবহ জীবন চলছে তোমাকে আমি কি বলবো? ওরা মানে যদি এবার বিজেপি সরকার না আসতো তাহলে তাদের মনে হচ্ছিল ১০-১৫ বছর এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কারণ এটা পুরোপুরি যেরকম আমরা ফলতায় দেখেছি এখানেও তার কিছু কম নয়। তুমি যদি যাও ভেতরে ঢুকলে বুঝতে পারবে কি অবস্থা। ডেমোগ্রাফি কমপ্লিটলি চেঞ্জ, সিকিউরিটি 0, বাইক বাহিনী চলছে, নিয়ম মানার কোনো উপায় নেই। মেয়েদেরকে টিটকিরি, লাভ জিহাদ, একের পর এক ঘটনা আর বেআইনি নির্মাণ তো ছেড়েই দাও। তো কিন্তু ভগবানের একটা মানে ধর্মের কল বাতাসে নড়ে। এই পরিবর্তন হওয়ার ছিল, হলো এবং আমরা দেখতে পাচ্ছি এই যেগুলো ভাঙছে একদম করা উচিত। এত পাপের টাকা এখানে ঢুকে আছে, এত অবৈধ নির্মাণ। বাট এটা তো আর বেগমের সরকার নয়, এটা শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপির সরকার। যদি 2029 লোকসভা নির্বাচন হুম, ভীষণ ইম্পর্টেন্ট হুম, যেটা হুম, বিজেপির হুম, জন্য, হুম, এই যে বিধানসভা নির্বাচনে জেতার পর হুম, পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ থেকে হুম, শুরু করে বেআইনি নির্মাণ ভাঙা, হুম, এত মানুষ কাজ হারাচ্ছে, হুম, ঘর হুম। হারাচ্ছে, এগুলোর কি কোনো প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে? না, না দেখো এভাবে দেখালে চলবে না তোমার। যে একেকটা করে ভেঙে বলা যাক। অবৈধ নির্মাণ বাজে, সেটাকে ভাঙতেই হবে। সেটার মধ্যে কোনো প্রশ্নই নেই। সেটা গরিব মানুষের টাকা মেরে লোকের জমি হড়পে তোমার কয়েকদিন আগে একটা ঘটনা এসেছিল নিউটাউনের তোমার ভাঙড়ের ওখানে। প্রায় ৩০০ বিঘা জমি শওকত মোল্লার নিয়ে একটা আমাদের ওখানকার সিলিকন ভ্যালির একটা এন্টারপ্রেনার ছেলে তার জমি করতে ছিল। তো তাকে কি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং এটা তো হবারই আছে। সেরকম যেরকম বাকি যেগুলো শুভেন্দুদা বলেছে যেমন তোমার ধরো যে ইল্লিগাল যে স্লটার হাউস সেগুলোকে বন্ধ করা হবে। এবং সেটা করাই হবে। সেটা পৃথিবীর ভারতের সব জায়গায় নিয়ম। ঈদের ছুটি সব জায়গায় ১ দিনের ছুটি, সেখানে এখানে ২ দিন দিয়ে এগেইন দুধেল গায়ে মডেল চলছিল। সেগুলো তো সম্ভব নয়। এবং রাস্তায় বসে যে নামাজ পড়ার গল্পটা যে মুসলিমদের নিজেদের যেরকম ধর্ম পালন তারা মসজিদে করবে, জুম্মাবার করবে, তাতে কারো কিছু এসে যাচ্ছে না। কিন্তু যেগুলো নিয়ম সেগুলো নিয়ম। এবার হকারের গল্পটা আমি তোমায় বলি। হকারেরটাও একটা মেথড টু দ্য ম্যাডনেস আনা হচ্ছে। বিজেপি বাই আমরা বাই নেচার এবং আমাদের আইডিওলজি ওয়াইজ আমরা কোনোদিনও গরিব মানুষের বিপক্ষে নয়। সবথেকে যদি তুমি দেখো মোদিজি যে স্কিমগুলো এসছে, যেগুলো তোমার ওয়েলফেয়ার স্কিম, সেগুলোর ম্যাক্সিমাম কারা? গরিব মানুষেরাই, যেগুলো যারা বিলো পভার্টি লাইন এবং এই ধরনের মানুষেরা। এবং এই হকার বিচ্ছেদের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কয়েকদিনের মধ্যে যেভাবে করা হবে পুরো ব্যাপারটার মধ্যে একটা ঠিক জিনিস নিয়ে আসা হবে এবং এখানে কেউ মানে জাস্ট তার কোনো দোষের মানে জাস্ট ফর সেক অফ ইট কেউ এখানে ইম্প্যাক্টেড হবে না। কিন্তু তার সাথে যেগুলো হওয়া দরকার সেগুলো হতে হবে। ২৯ ইম্পোর্টেন্ট, লোকসভা সবকিছু ইম্পোর্টেন্ট। কিন্তু তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হলো হিন্দু বাঙালি ফলতার রেজাল্ট দেখিয়েছে। আমরা কিন্তু খাদের তীরে দাঁড়িয়ে আছি। আইদার আমরা যদি কি দেখলাম আমরা এই ফলতার ইলেকশনে পুরো প্রায় মুসলিম ভোটটাই চলে গেল কমিউনিস্ট সিপিএম এর দিকে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যতই আমরা সব ভালো চাই, এই করি, যাই করি না কেন এবং আমরা সবারই সবকা সাথ সবকা বিকাশেই আমরা গভর্নেন্স এ সবসময় সবাইকে নিয়েই চলি। কিন্তু একটা বড় অংশর ভোট তুমি কোনোদিনও পাবে না এবং তাদের একমাত্র লক্ষ্য হবে কি করে বিজেপিকে হারাবো। আমি তার লজিক খুঁজে পাই না। কারণ আজকে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র তুমি যত বিজেপি রাজ্য শাসিত দেখো সেখানে মুসলিম সমাজ সবথেকে ভালো আছে, সবথেকে শান্তিতে আছে। ওদের হয়তো বুঝতে আরেকটু সময় লাগবে বাংলার ক্ষেত্রে ব্যাপারটা বোঝার জন্য যে কারণ মানে যদি মানে স্টেটের ইমপ্রুভমেন্ট, প্রসপেরিটি চায় তাতে বিজেপিকেই দরকার। সেটা হয়তো সময় লাগবে। কিন্তু যেটা হিন্দু বাঙালির বুঝতে হবে সেটা হলো এবার যে আমরা জিতেছি তার একটাই কারণ হিন্দু বাঙালি এক কাঠা হয়ে ভোট দিয়েছে। এবং ওইখানে আমাদের ইউনিটের মধ্যে যদি কোথাও খাদ ঢোকে আমরা কিন্তু হেরে যাব। এই হার শুধু বিজেপির হার হবে না, হিন্দু বাঙালির হার হবে। আজকে যে সবাই বলছে একটা নতুন স্বাধীনতার গন্ধ পাচ্ছি, মন খুলে শ্বাস নিতে পারছি, মন খুলে কথা বলতে পারছি, তার একটাই কারণ আমাদের সমাজ দেখিয়েছে যে এখানে ভোট ব্যাংক একজনই, সেটা হলো হিন্দু বাঙালি। সেই স্ট্যান্সটা যেন আমরা না ভুলে যাই। সেটা আমি সেজন্য আমার সব কথাতে এটাই তুমি দেখবে। যেন আমরা এটা না ভুলে যাই। ২৯ কে বাঁচানোর দায়িত্বও আমাদের। রাজনৈতিক দল থাকবে, পলিটিক্যাল পার্টি থাকবে, কিন্তু তাদের
এটা শুধু তাদের দায়িত্ব নয়, এটা শুধু বিজেপির দায়িত্ব নয় বিজেপিকে জেতানো। বিজেপিকে জেতানোর দায়িত্ব তোমার আমার মতো সাধারণ বাঙালি হিন্দুরও। কারণ আমাদের মানে তোমার যে সুরক্ষা, শান্তি, আমাদের নেক্সট জেনারেশন ইমপ্রুভমেন্ট সবকিছু তার সঙ্গে দাঁড়িয়ে আছে। এবং আমি তোমায় বলছি, তুমি শুধু দেখতে থাকো এখান থেকে। এটা শুধু ২-৩ সপ্তাহ হয়েছে। তুমি দেখতে থাকো যে এরপর ১ বছর পরে লোককে তোমার বলতে হবে না কেন বিজেপি। উল্টে লোকে বলবে আমরা ৫০ বছরে কি মিস করলাম। বলছি হুম। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন এই বুলডোজার নীতি নিয়ে আপনারা বেশি দিন সরকার চালাতে পারবেন না, সাধারণ মানুষ মেনে নেবে না এটা। সাধারণ মানুষের কথাই তো হচ্ছে না। এখানে তো কথা হচ্ছে যারা ইল্লিগাল, যারা যারা সমাজের পক্ষে থ্রেট, সাধারণ মানুষের পক্ষেই তো ওই বুলডোজার গুলো চলছে। আর যারা অসাধারণ মানুষ এবং যারা সাধারণ মানুষের টাকা মেরে, জমি ভেঙিয়ে, জমি হড়প করে যেসব নিজেদের পকেট ভরেছে তাদের বিরুদ্ধে। স্কোয়ার ফুট কাউন্সিলর ভরে ভরে ছিল ওই আগের সরকারে, তাদের বিরুদ্ধে, রাইট? সুতরাং এটা হচ্ছে এখানে যে এই যে বুলডোজার, বুলডোজার বয় বদ্ধমূল বা বয় বুলডোজার, এই বেসিক্যালি এটা হলো সাধারণ মানুষের যে অধিকারকে ছিনিয়ে নেওয়ার একটা উপায়। এবং মমতা ব্যানার্জি সেটাকে যেভাবেই টুইস্ট করার চেষ্টা করুন, মানে উনি এবং উনার পার্টি রেজাল্টই দেখিয়েছে যে মানুষ কিভাবে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের ১৫ বছরের পাপ এবং বাংলার মুক্তি হয়েছে ওদের মাধ্যমে। সুতরাং উনি উনার মতো স্পিন করতে থাকুক, উনি উনার মতো এজেন্ডা পুশ করতে থাকুক, তাতে কিচ্ছু এসে যাচ্ছে না। মানুষ অনেক বুদ্ধিমান। মানুষকে বোকা ভাবাটা ভুল এবং পাপ। মানুষ সব দেখছে, সব বুঝছে। আমি এখানে থাকি, এখানে অনেকের সঙ্গে আমার কথা হয়, সবাই কি খুশি তুমি ভাবতে পারবে না। যে ফাইনালি তপসিয়ার ভেতরে ঢুকে যেটা দরকার ছিল এত বছরে কোনো সরকার দেখাতে পারলো। আর শুভেন্দুদার ফ্যান ফলোইং এখন আকাশ ছোঁয়া। অন্যদিকে দেখা যাচ্ছে এই যে ফলতার কথা আপনি বললেন, ফলতার কালকে গতকাল মানে ৩:৩০টার হুম, মধ্যে রেজাল্ট আউট হয়ে হুম, গেছিল। হুম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা নির্বাচন চলছে না প্রহসন। হুম, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুম, বলছে গড়মিল রয়েছে, হুম, এই যে গোটা যে কাউন্টিং হুম, প্রক্রিয়া তাতে গড়মিল রয়েছে, নাহলে এরকম রেজাল্ট হয় না। হুম। কিসের গরমিল? গরমিল তো উনি ৭ লক্ষ ভোটে যে কিভাবে জিতেছিলেন সেটা। এবং সেটার উপরে সবথেকে বড় ইনভেস্টিগেশন হওয়া উচিত। এতদিন ওখানে যেভাবে এরা প্রচার করে এসছিল, মনে হতো ফলতায় যেন হিন্দুরা পাকিস্তানে হিন্দুদের মতো অবস্থা, একদম যেন মাইনরিটি। আসলে তা নয়। 71% ওখানকার জনবিন্যাস দেখলে দেখা যাবে হিন্দু। এতদিন ধরে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। দুনিয়ার জাহাঙ্গীরের মতো লোকজনকে ক্রিয়েট করেছিলেন অভিষেক ব্যানার্জি। তাদের হিন্দু মা-বোনেদের, ওখানকার হিন্দু জনসমাজের মুখ বন্ধ করে রাখা হয়েছিল এই গুন্ডাগার্দির মাধ্যমে। যখন মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বেরিয়ে এসছে, ঢেলে ভোট দিয়েছে, তার রেজাল্ট দেখা যাচ্ছে। আর ৩টের সময় ভোট কাউন্টিং এর কথাটা কি? ওটা ছিল একটা প্রপার এতগুলো সিটের রেজাল্ট, এতগুলো সিটের আউটকাম। সময় ওটা যেরকম টাইম যেখানে যে লাগে, এখানে জাস্ট 1 সিটের ইলেকশন। অবভিয়াসলি তাড়াতাড়ি তার রেজাল্ট বেরোবে, যা কিছু হবে। সুতরাং এইসব এগেইন অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে দেখলাম উনি ফট করে প্রেসের উপরে রেগে গেলেন এই বলতে কি, যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে অবৈধ নির্মাণ উনার নিজের বাড়িতে। তো উনার এটা মাসল মেমোরি হয়ে গেছে। দুটো জিনিস মাসল মেমোরি বলে ইংলিশে একটা কথা হয় বায়োলজিতে, যে তোমার যেটা তোমার মাসল যদি তোমার তোমার তুমি বাঁ হাতটাকে উঠাতে থাকো প্রত্যেকদিন, তো একদিন হয়তো এমনি বসে আছো বাঁ হাত অন্যদিকে উঠছে, জাস্ট বিকজ ইওর মাসল নোজ হাউ টু রিঅ্যাক্ট এভরিডে। তো উনার ক্ষেত্রে ঔদ্ধত্য আর ভুল প্রচার আর মিথ্যাটা হয়ে গেছে মাসল মেমোরি। উনি ভুলে গেছেন উনি সেই জায়গায় নেই, তৃণমূল সেই জায়গায় নেই, মানুষ ওদেরকে উত্থান করে দিয়েছে। কিন্তু উনার ওই সেই জন্য তুমি দেখলে যখন ওইখানে চেঁচিয়ে উঠলো যে কারা এটা বলছে, কি করে বলছে, কোথায় দেখাও আমাকে। আর এখন বলছে আমাকে ২ সপ্তাহ সময় দেওয়া হোক। সো দ্যাটস দ্য থিং। ৩০শে জুলাই অবধি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে রক্ষা কবচ থাকবে হুম, অভিষেক হুম, বন্দ্যোপাধ্যায়। কোন রকম পদক্ষেপ নেওয়া যাবে না, কড়া পদক্ষেপ নেওয়া যাবে না তার হুম। বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবারে বেঁচে যাবে? ভুল যদি করে, এখানে দেখো এখানে কেউ কারো এগেনস্টে পার্সোনাল প্রোপাগান্ডা নিয়ে এবং পার্সোনাল ভেন্ডেটা নিয়ে চলছে না। তুমি যদি ভুল করে থাকো, ইল্লিগাল কাজ করে থাকো, তুমি তার সাজা পাবে। একেকজন কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফুট কাউন্সিলরদের বলা হতো লোকের জমি হড়প করা, কাটমানি নেওয়া, ভুয়ো জমি, ভুয়ো নথিপত্র সবকিছু তার বেরোচ্ছে রেজাল্ট। সেরকম উনার যদি করে থাকেন এবং যেটা সবাই বিশ্বাস করে উনি করেছেন, তাহলে তার উনি হবেন। আমি এখন শুনছিলাম বাই দ্য ওয়ে, তোমার আমার এখানে কথা হচ্ছে, আমি শুনছিলাম নাকি প্রচুর পুলিশ-টুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে। তো চলছে তো জিনিসপত্র এবং ওই বোঝাই যাবে। নেক্সট ২ সপ্তাহ খুব ইন্টারেস্টিং টাইম আসতে চলেছে। এই যে হরিশ মুখার্জি স্ট্রিট, তার হুম, যে শান্তিনিকেতন আমরা হুম, বরাবর দেখে এসেছি কড়া হুম, পাহারা, সেই বাড়ির কিছুটা অংশ বেআইনি নির্মাণ। হুম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করায় তিনি রীতিমতো মেজাজ হুম, হারিয়ে বলেন, চ্যালেঞ্জ ছুড়ে দেন যে দেখান কোন হুম। অংশটা বেআইনি নির্মাণ। তো সেটাই। উনি তো ১ম কথা তো খুবই দুর্ভাগ্যর এবং খুবই দুঃখের যে কত মানুষের টাকা, কত পাপ, কত কিছু এর সঙ্গে যুক্ত আছে। যার তিল, তিল করে লোকের রক্ত চুষে যে বাড়িটার নাম উনি দিয়েছেন শান্তিনিকেতন। সেখানে রবীন্দ্রনাথের নামটা ডোবালেন। যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু, সেই শান্তিনিকেতন এত একটা পবিত্র জায়গা, তার নামে নাম দিয়েছে। এখানে এমন একটা হয়ে গেছে আজকে দেখতে পাবে এখন লোকজন গিয়ে ওখানে, আর তো সিকিউরিটি গার্ড-ফার্ড নেই। লোকজন ওখানে গিয়ে ছবি তুলছে, দুটো গালি দিয়ে চলে আসছে। মানে ওটা একটা বাংলার
পাপের একটা বেসিক্যালি সিম্বল হয়ে দাঁড়িয়েছে এবং তার নাম হয়েছে শান্তিনিকেতন উনি দিয়েছিলেন। তো সেটাই আমার মানে উনার দুর্ভাগ্য যে হাউ কাম মানে নিজের এজেন্ডা চালানোর জন্য যে মানে বাংলার যে গৌরবময় ইতিহাস সেটাকে হাইজ্যাক করা। কিন্তু সেটাই পয়েন্ট যে উনি বেটার উনি জিজ্ঞাসা করুন ফেরাদ হাকিমকে, উনিই তো মেয়র, তো উনার থেকেই তো এসছে। উনাকে জিজ্ঞাসা করুন যে রাদার দ্যান মিডিয়ার উপরে না চিল্লিয়ে যে ভাই কোথায় আমার ইল্লিগাল পার্ট আছে আমার বাড়িতে। বাট উনি সেদিন তো অনেক উদ্ধতভাবে চিল্লাইলেন, যেটা আমি তোমায় বললাম যে মাসল মেমোরি। আজকে তো কয়েকদিন পর আগে তো ১ দিন ২ দিন আগে না কালকেই বোধহয় খবর এলো উনি বলেছেন আমাকে ২ সপ্তাহ সময় দাও ৩০শে জুলাই, যেটা তুমি বললে। বাট রক্ষা কবচের ব্যাপার নেই। উনাকে হি হ্যাজ টু প্রুভ অ্যান্ড পিপল ফিলস কি ওখানে অনেক অনেক কিছু অনেক ধরনের তোমার ভুলভাল জিনিস হয়ে আছে ওখানে। মানে ইল্লিগাল টপ টু বটম, এবং সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামের সামনে বাইরে যে মূর্তি, আমরা হুম, যে মূর্তি দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কাল লাইভে এসে বলেছেন শিল্পীর যে শিল্প সত্তা সেটা ফুটে উঠেছে সেই মূর্তির হুম, মাধ্যমে। বাইরে থেকে লোকেরা এসে হুম, সেলফি হুম, তুলতো, তিনি নিজে নকশা করেছেন সেই হুম, হুম, মানে সেখানে শিল্প নষ্ট করছে বিজেপি হুম, নিজেদের মূর্তি হুম। বানাবে বলে। তো সেই আর কি, যেরকম তোমার ওই অভিষেক ব্যানার্জির ওই বাড়িকে নামটা শান্তিনিকেতন যাওয়াটা যতটা লজ্জার, মমতা ব্যানার্জি নিজেকে শিল্পী বলাটা তার থেকে কম লজ্জার নয়। উনি নিজেকে অ্যাস্ট্রোনট বলুক, শিল্পী বলুক, সায়েন্টিস্ট বলুক, ডাক্তার বলুক, কয়েকদিন আগে গো অ্যাজ ইউ লাইক এর মতো উনি হয়তো উকিলের ড্রেস পরে চলেও গেছিলেন, তাতে কিছু এসে যাচ্ছে না। যেটা এসে যাচ্ছে সেটা হলো ওই যে দেখো আগের গভর্নমেন্টে কি ছিল বলতো, সবকিছুর মধ্যে তুমি ভাবতেও পারবো না কোথায় তোমার করাপশন ঢুকে আছে। আমরা পরে জেনেছিলাম রাইট, যে বিশ্ব বাংলার যে সেটাতেও কেউ কে পাচ্ছিল টাকা, কার পকেটে ঢুকছিল। তো ওই যে মূর্তি বানানো তার পেছনেও কাকে দেওয়া কাজ, সেখান থেকে কে কাটমানি খেয়েছে, উনার এই ডিজাইন বানানো, আর উনি তার মধ্যেও দেখলাম আবার ফিফাকে জড়িয়ে দিলেন। উনি বললেন ফিফা নাকি বলেছিল খুব সুন্দর হয়েছে। ভাই আপনার রাজত্বে এসে আপনি যেখানে চড়ে বসে আছেন সবার উপরে, সেখানে কে বলবে না না খুব খারাপ হয়েছে? সেটা তো এখন জনসমাজ ভোটের মাধ্যমে বলল যে আপনার ওই স্ট্যাচু খুব খারাপ ছিল, এবং সেটা অদ্ভুত টাইপের একটা কিংবদন্তিকার, এবং ঠিক সিমিলারলি মেসির একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে। মানে সব জায়গা মুড়ে দিয়েছে নীল সাদা, তাতেও যে কত লোকের টাকা, কার পকেটে টাকা ঢুকেছে। তো উনি তো ছিলেন হীরক রানী। যা তা করে গেছে এই সমাজটাকে নিয়ে, এই রাজ্যটাকে নিয়ে, এই শহরটাকে নিয়ে। এখন যেসবগুলোকে মানে এর মধ্যে কোনো মানে জাস্ট নরমাল কোনো রকেট সায়েন্স নেই। এরকম একটা অদ্ভুত টাইপের ওটা কি মাথায় একটা বল বসানো আছে, কি বানিয়েছে উনিই জানেন। তো মানে ঠিক আছে, উনার তখন উনার সময় ছিল, উনি যে ছবি আঁকতেন তার মধ্যে ও বা শহরের কোণায় সুদীপ্ত সেনরা লুকিয়ে ছিল। তারা সেই ছবিও কিনতেন, সেই মূর্তিও কিনতেন। সেই সময়ও আর নেই, সেই মূর্তিও আর নেই। কিছুদিন আগে আপনি জানেন যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি গ্রেফতার হয়েছেন, এখনো তার কান্দির হুম, বাড়িতে ইডি তল্লাশি হুম, চালাচ্ছে। এরকম অনেক আইপিএস হুম, তো তৃণমূল হুম, জমানায় রয়েছে হুম, যারা তৃণমূলের দুর্নীতি হুম, ঢাকতে হুম, এগিয়ে এসছে, হুম। সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা ভাবছে বিজেপির তরফ থেকে? দেখো এগেইন মানে আমাদের গভর্নমেন্ট, আমাদের সিএম, আমাদের পুরো যে গভর্নেন্স, এত বছরের এত পাপ সেটা তো বেরোবেই ধীরে ধীরে। শান্তনু তুমি যার নাম বললেন সেরকম সেরকম তো কত মানে এখানে তো দুর্নীতির কোনো শেষ নেই। এবং বেশ কিছু আইপিএস কে যেরকম আমরা তার আগেও দেখেছিলাম, রাজীব কুমারের ঘটনা আমরা দেখেছিলাম একের পর এক। প্রবলেমটা কি বলতো, মানে মেইন হলো পুরো সিস্টেমের মাথাটা ঠিক কিনা। মাথাটাই যেখানে দেখো, প্রথম তো মমতা ব্যানার্জি কারো কাছে অ্যান্সারেবল ছিলেন না। উনার নিজের খামখেয়ালির মতো এই পুরো ইকোসিস্টেমটাকে চালানোর জন্য, গভর্নমেন্ট এবং পার্টিকে চালানোর জন্য উনি নিজেও দুর্নীতি, এবং উনার সবাইকে উনি খোলা হাত ছেড়ে দিয়েছিলেন যে যেখান থেকে পারিস পয়সা তোল, পয়সা আন, পার্টি অফিসে দে, আর যা ইচ্ছে কর, মানুষকে লোট। এবং তাতে যে বিভিন্ন এখন কি বোঝা যাচ্ছে যে অনেক অবাঙালি নিজে বলতেন বাংলার মেয়েকে চাই, এবং বাঙালি অস্মিতা, এখানে এই গর্গ চ্যাটার্জি টাইপের লোকজনকে নিয়ে উনি প্রচুর বাঙালি করতেন। ম্যাক্সিমাম দেখবে অন্য শহর, অন্য রাজ্য থেকে আসা এইসব আইপিএস অফিসারগুলো উনার সঙ্গে রন্ধ্রে জড়িত ছিল, আজকে থেকে যে জানা যাচ্ছে। এবং আমাদের এখানে এই শান্তনু টাইপের লোকজনের নামও আসছে। তো এগুলো তো সব খুঁড়ে বার করা হবে। এ তো মানে কবর থেকে বার করে আনা হবে যে পাপের কারণ এটা তো পাপ মানে কি? সমাজের প্রান্তিক সমাজ, গরিব মানুষ, কার রক্ত চুষে এই জিনিস বানানো। এটাকে বলে না যে যে তোমার যে অন্যায় যে সয় আর অন্যায় যে মানে মুখ বুজে থাকে, সেটার কোনো ডিফারেন্স নেই। অন্যায় যে করে আর অন্যায় যে সয়। তো বিজেপি যদি তার বা এই কারেন্ট গভর্নমেন্ট যদি তার জন্য না করে, সেটা তো আমাদের পাপ লাগবে। সেটা কে করবে? করবেই। সেই জন্যই তো মানুষ কেন বিজেপিকে এনেছে? যাতে ওই পাপের মানে পুরো সমস্ত পুনরুদ্ধার হয়, এবং সেই পাপস্খলন হয়, এবং যা করা হয়েছে তা যেন সমাজের সামনে বেরিয়ে আসে। সেই কাজের জন্য। সেই জন্য তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী কিরকম, শুভেন্দু দা যে লাস্ট ২-৩ সপ্তাহ উনার যে এক্টিভিটিস দেখা যাচ্ছে, কেউ কোনোদিনও দেখেনি?
কেউ দেখেনি, লোকে কোনো আর কারোর সঙ্গে কম্পেয়ার না করতে পেরে সেই অনিল কাপুরের নায়ক সিনেমার সঙ্গে কম্পেয়ার করছে। তো হি ইজ অন এ মিশন, অ্যান্ড নট অনলি হিম, হি উইথ হিজ টিম, এভরিওয়ান সেন্ট্রাল, এভরিওয়ান ইজ এ মিশন টু মেক বাংলাকে, যদি যে পাপ হয়েছে ৯,০০,০০,০০,০০০ টাকার দেনা নিয়ে বসে আছে, তুমি জানো বাংলার টোটাল যে রাজস্ব আছে তার ৪০% যায় ওই লোনের ইন্টারেস্ট দিতে দিতে, আর ১০-১৫% যায় হলো তোমার যে খয়রাতিগুলো চালিয়ে আছে। এই তো অবস্থা স্টেটের। সেখান থেকে তোমার একে তুলতে, সেই জন্যই আমরা আলোচনা করছি কোথা থেকে ইনভেস্টমেন্ট আনা, কি আনা, কি করে এই বাংলার প্রচুর পোটেনশিয়াল আছে। সেই নিয়েই তো কথা চলছে। যে তুমি বলো বিদেশে যাও, সিলিকন ভ্যালিতে যাওয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, লন্ডনে সিটিগুলোতে নিয়ে যাওয়া, নতুন করে আমাদের বানাতে হবে। এতটা তোমার কত রেভিনিউ তোমায় বানাতে হবে ভাবো, যদি তোমার এখানকার সমস্ত মানুষের, এবং সেটা সম্ভব। বাংলার ইকোনমি 1 ট্রিলিয়ন হতে পারে। এখন সেটাই আমাদের দেখতে হবে। তো একদিকে জঙ্গল সাফ আর একদিকে রিবিল্ডিং অফ বেঙ্গল। একটা শেষ প্রশ্ন করবো, এখন বহু চর্চিত বিষয় যেটা টলিউড ইন্ডাস্ট্রি, সেই হুম, ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষকে নিয়ে নানা রকম হুম, কথাবার্তা চলছে গোটা মিডিয়া জুড়ে। পরমব্রত হুম, চট্টোপাধ্যায় তিনি 2021-এর ঠিক 2রা মে একটি পোস্ট হুম, করেছেন যে আজকের দিনটিকে বিশ্ব হুম, রগরানি দিবস হুম, বলে ঘোষণা হুম, করা হোক, আর হুম, ঠিক সেই দিনই কলকাতায় প্রথম খুন হয়। হুম, আর এখন তিনি বলছেন যে সন্তানের মুখ চেয়ে আমায় দাঁতে দাঁত চেপে সব সহ্য করে এইসব হুম, করতে হয়েছিল। হুম, হুম। যে আমাকেও এখন তোমার এই প্রশ্নের উত্তর দাঁতে দাঁত চিপে দিতে হবে। কিন্তু আমি বলতে বাধ্য যে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখার্জির মতো মানুষদেরকে রেপ অ্যাপোলজিস্ট, এবং অলমোস্ট লাইক তুমি বলতে পারো বাংলার হিন্দু নিধন যজ্ঞ যা চলেছিল তার জন্য এরা কোনো কম অংশে দায়ী নয়। কতটা ইনসেনসিটিভ হলে কেউ সেই দিন লিখতে পারে বিশ্ব অগ্রণী দিবস? আর তার উত্তরে স্বস্তিকা মুখার্জি লিখছেন যে হোক, হোক। তো এরা হলো দেখো, যেমন ৩৪ বছরের বাম শাসনের বেস্ট আউটকাম, দ্য বেস্ট ছাত্রী ছিলেন মমতা ব্যানার্জী। সেরকম ১৫ বছরের তৃণমূল শাসনের বেস্ট আউটকাম ছিল ওই যে হলো এই পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, সায়নী ঘোষ টাইপের লোকজন বা কবির সুমন টাইপের লোকজন। কারণ এই তৃণমূল সরকার যেটা করেছিল, একদম কিছু নিম্ন মেধার মানুষ এই বাংলাটাকে চালাচ্ছিল। ভালো ছেলেমেয়েদেরকে বার করে দিয়ে পুরোটা খয়রাতি, অ্যাপিসমেন্ট পলিটিক্স, ডেমোগ্রাফি চেঞ্জ করা, চোর জোচ্চুরি, লোকের টাকা মারা, মানে বেআইনি নির্মাণ সবকিছুতে ঘুণ ধরিয়ে দিয়েছিল। এবং যেখানে সবথেকে ইজি ছিল তোমার, আমাদের টেকনিক্যাল ওয়ার্ল্ড এ একটা কথা বলা হয় পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। কি পাথটা নিলে তুমি খুব সহজে তোমার সাকসেসে পৌঁছতে পারো। এই সাকসেসের ডেফিনিশন সেখানে ছিল হলো যে কিভাবে আমিও কিছুটা পয়সা নিতে পারি, আমিও কিছুটা বানাতে পারি। এবং তার জন্য ইজি হয়েছিল চটি চাটা। নিজের শিরদাঁড়াটা বিকিয়ে দাও, চটি চাটো, গিয়ে এই যেমন পরমব্রত চ্যাটার্জি, ভাবো তুমি কত, প্রথম তো শুরু করলো এনআরসি, সিএ। পুরো আমরা বাংলাদেশের হিন্দু মানে মার খাওয়া গরিব মানুষগুলোকে বাঁচানোর জন্য সিএ আনা হলো। সেটাকে কাগজ দেখাবো না বলে এনআরসির সঙ্গে উল্টো করে চালিয়ে লোককে বিভ্রান্ত করা। তারপর শুরু হলো তোমার এখান থেকে নিজের ছেলের মুখে ভাতে মমতা ব্যানার্জিকে নিয়ে এসে এখন সব দেখবে একটাই টেমপ্লেটেড। এরা কি বলে, আমাদেরকে জোর করে করতে হতো, আমাদের কত দুঃখ ছিল। আরে তোদের জোর করেছিল, যারা যায়নি তাদের উপরে জোর ছিল না, তাদের উপরে জোর ছিল, তাদের উপরে আরো জোর ছিল। কিন্তু তারপরে তো তারা যায়নি, তারা নিজেদের মেরুদণ্ড ধরে গেছিল। তোমরা গাছেরও খাবে, নিচেরও কোড়াবে, তোমরা সবকিছু বেনিফিট নিয়েছো, সবকিছু করেছো। তোমরা যারা যে কোনো কিছু ন্যাশনালিস্ট তাদেরকে সম্পূর্ণভাবে বুলি করা হয়েছে, তাদের একটা কাজ দেওয়া হয়নি, পথে বসিয়ে দেওয়া হয়েছে তাদের। কয়েকদিন আমি শুনছিলাম, এই দুদিন আগে ইফমার একটা প্রোগ্রাম এক টেকনিশিয়ান এসে বলল তার মাকে বলা হয়েছে জাস্ট অন্যদিকে কিছু একটা, তার কিছুভাবে মনের মিল হয়নি বলে অরূপ বিশ্বাস টাইপের লোকজন বলেছিল বেআইনি এটা কি, মানে কি বেআইনি লাশ করে দেওয়া হবে কিনা, তুমি যে ওর মা রিকোয়েস্ট করেছিল আমার মাকে দাহ করতে একটু হেল্প করুন। তো বলেছিল বেনামি লাশ হলে চলবে। এই হলো এদের মানে ইনটলারেন্স এর লাস্ট ওয়ার্ড। এরা বাংলার পাপ, এদেরকে কোথাও যেন এদের কবর থেকে এদের পাপকে বার করে আনা দরকার। এবং এই ধরনের লোকজন যে করেছে, এই যে পুরো তুমি ভাবো এরা কি করেছে জানো, লোকের পুরো বিশ্বাসই তুলে দিয়েছে ইন্ডাস্ট্রিটার উপরে। প্রত্যেক দিন সিরিয়ালে একটাই থিম, সেটা হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তার উপরেই প্রত্যেকটা সিরিয়াল চলছে। নিজেদের এই যে লক্ষ্মীর ভান্ডার টাইপের গুলোকে পুশ করতো, কাউকে একটা অন্য কাজ দেওয়া হবে না, কমপ্লিট বুলি। আর এই তার মাঝখানে এই ধরনের কিডগুলো ঘুরে বেড়াতো, এই তোমার এই কি বলে এই পরমব্রত চ্যাটার্জি টাইপের এলিটিস টু দি পাওয়ার ইনফিনিটি। নিজেদেরকে ভাববে একদম ইন্টেলেকচুয়ালি তারাই যেন সব থেকে সুপিরিয়র, দুনিয়াটা তারাই দেখেছে। আর সবাইকে এক নিচু চোখে দেখা, হিন্দু ধর্মকে কত রিডিকুল করেছে। এই কবির সুমনের মতো লোকজন, আমার এখনো মনে আছে ব্যাঙ্গালোরে ছিলাম আমি তখন, ২ সপ্তাহ আগে কনভার্ট হয়েছিল, ২ সপ্তাহ পরে এসে জলকে বলছে জল না, পানি।
বলছে আমার একটু পানি দাও। তো এদের মেরুদণ্ড জিরো। এদের মানে এই ধরনের লোক সব এক মাটির থেকে উঠে আসা। এদের পুরোটাই হলো হিন্দু ধর্ম। যেহেতু আমরা শান্তির লোকজন, আমরা লোকজনকে অত্যাচার করি না, কিছু করি না, নিজেদের মধ্যে থাকি। সেই থেকে তোমার নরম মাছি আঁটড়ে যাও। করে এরা চলেছে। হিপোক্রিসি, ডাবল স্ট্যান্ডার্ড এদের মিডল নেম। এদেরকে তো কোনো দিনও ছাড়া উচিত নয়। এখন সবাই ভাবছে কিভাবে কিন্তু এরা বোঝে না যে এটা বিজেপির অনেক ঊর্ধ্বে। এটা হিন্দু বাঙালি সমাজের লড়াইয়ের জয়। আমরা এখানকার গেট কিপার, আমরা হলাম দারোয়ান। আমরা সব দারোয়ানরা দাঁড়িয়ে আছি, দেখি কি করে ঢোকে। একবার শুধু বসেছিল, দুটো কথা বলেছিল, তুমি দেখেছো কি ট্রোল হয়েছে। সবার জন্য এটা বার্তা। ভুলে যান এইসব কথা। আপনারা যেখানে ছিলেন সেখানে থাকুন। আমরা আমাদের নতুন ডেফিনেশন করা হবে এখানে ইন্টেলেকচুয়ালিজমেরও, ট্যালেন্টেরও। এখানে ট্যালেন্টের কোনো কমতি নেই। বাট যে পাপ এরা করেছে, এদের মানে কিছু বলার নেই। কিন্তু এগেন, যে এদের কতটাকে এরা শিখবে আমরা জানি না। বাট মানুষকে যেন বোকা না ভাবে, যেন ভাবে দুটো কথা বলে দাঁতে দাঁত চেপে, ছেলের মুখ চেয়ে আর এইসব কথা বলে, এতে কি সবাই জানে ওদের স্বরূপটা। কিন্তু আমরা এখানে দেখো, আমরা এখানে বুলি করতেও আসিনি, কিছু করতে আসিনি। কিন্তু আমাদেরকে খুঁচিয়ে লোকজনকে ভুল বোঝানোর চেষ্টা যেন ওরা না করে। তাতে লোকের মানে ভালোর থেকে খারাপই হবে। কারণ লোকের অনেক দুঃখ, ক্ষোভ, রাগ জমে আছে এদের বিরুদ্ধে। থ্যাংক ইউ। একদম।